জামাত ইসলামের পক্ষে অনেক সাফাই গেলেন, ভালো কথা, ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত ইসলাম 47 সালে দেশ বিভক্তির ওনারা কিন্তু ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন না। তখন আবুল আলাল মওদুদি তার অনেকগুলা বক্তব্য আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে যদি পাকিস্তান স্বাধীন হয় তাহলে ওটা হবে জাহান্নামের একটি রাষ্ট্র। কিন্তু পরবর্তী এবং উনি অনেকগুলো বইও লিখেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে উনি কিন্তু ভারতে আর থাকেন নাই, উনি কিন্তু পাকিস্তানে গিয়েই তারপরে তার জায়গা করে নিয়েছিলেন। এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়, স্বাধীনতার যুদ্ধ হয় 71 সালে, তখনও কিন্তু ওনারা ঠিক সেম কাজটি করেছেন। ওনারা সেই পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন, ওনারা এই দেশের স্বাধীনতা চান নাই। কিন্তু এখন কিন্তু ওনারা এই দেশে রাজনীতি করতে করতে এখন তারা ক্ষমতায় যেতে চায়। আজ পর্যন্ত জাতির কাছে যে ক্ষমা চাওয়া বা তাদের যে ভুল সেটা কিন্তু বলে নাই। আমরা আজকে যে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে যে মানে বিরোধ, যেটা কেন উনি যেভাবে বলতে চাইলেন আমরা বোধহয় তাদেরকে দূরে সরিয়েছি, নো, তারাই সর্বপ্রথম 5 তারিখের পরে একা একা গোপনে ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা চেতনা করে বিভিন্ন সেক্টরকে তারা দখলে নিয়েছিল এবং তারাই সর্বপ্রথম স্লোগান দেয় দেওয়ালে লিখে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। আমরা যেটা মনে করি যে শুধুমাত্র কথার বলার জন্য যদি কথা বলি তাহলে একরকম। আজকে দেখেন এনসিপি, এই এনসিপি কি একটা অবস্থা, তারাই যেমন দেশের সবকিছু হর্তাকর্তা, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল সমন্বয়ক নাম দিয়ে, সমন্বয়ক একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছিল। বিভিন্ন অফিস আদালতে সমন্বয়করা যে বসে থাকতেন, বিভিন্ন অফিস আদালতের পোস্টিং বাণিজ্য, তারপরে আপনার ট্রান্সফার, তারপরে বিভিন্ন তাদের যে উৎকুচ গ্রহণ করা, এমনকি সার্জিস আলম তার শ্বশুরকে পর্যন্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই যে অবস্থাগুলা জামাত এবং এনসিপি করছে, আজকে ওনারা আমাদেরকে ভয় দেখায় যে আওয়ামী লীগের জায়গা হয়েছে কি বলে ইন্ডিয়াতে, আমাদের কোথায় জায়গা হবে, ওনারা এটা খুঁজেই পায় না। আচ্ছা ভাই, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ যদি কখনো ফিরে, আপনাদের জায়গাটা কোথায় হবে? আপনারা তো দালালি করে আওয়ামী লীগকে 5 তারিখের পরে ক্ষমা করে দিয়েছেন বলেছেন। আপনারা তো দালালি করে ভারতের সাথে সম্পর্ক ভালো করবেন বলেছেন, কিন্তু তারপরেও কি আপনারা মুক্তি পাবেন? এই জামাত ইসলাম একটা বিষধর সাপের মতো, বিএনপি লালন পালন করেছে বিষধর সাপ। এই জামাত ইসলামের হলো মুনাফেক, এদের প্রতিটি কার্যক্রম যদি বিশ্লেষণ করেন তাহলে এগুলো বেরিয়ে আসবে। আমি সেদিকে আর যাচ্ছি না। আপনাদের প্রশ্নটা করেছেন আদ্দিন হসপিটাল, এখন জামাত ইসলাম আপনারা মুনাফিক, আপনারা জুলাই সনদের কথা বলে নির্বাচন করেছেন, তারপরে নির্বাচন করে আপনারা, এটা তো সংসদে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এরা মিথ্যা কথা বলে। জুলাই সনদের মধ্যে আপনার আমাদের কিন্তু আপত্তিও আছে, নোট অফ ডিসেন্ট, যেটা নোট অফ ডিসেন্ট সব মিলিয়ে এগুলোর মধ্যে তো জনগণের সমর্থন, বিএনপির নোট অফ ডিসেন্টের মধ্যে তো জনগণের সমর্থন রয়েছে। এদের এই ভোটটা যেভাবে তারা তড়িঘড়ি করে করেছে, এমনকি জাতীয় নির্বাচনের আগে করলে এই নির্বাচনের জন্য 3,000 কোটি টাকা খরচ হয়। জামাতের আমির তিনি বলেছিলেন যে 3,000 কোটি টাকা আমরা দেব। এই টাকার উৎস কোথায়? তাকে দুদক কেন ধরে না? তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল ওই সময়। এই টাকার উৎস কোথায়? আজকে জামাত ইসলাম কিন্তু ইসলামের মধ্যে নাই। মৌলানা গোলাম আজম সাহেব মৌলানা ছিলেন, মতিউর রহমান নিজামী সাহেব মৌলানা ছিলেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মৌলানা ছিলেন। এখন কিন্তু জামাত ইসলামের আমির হয়েছে একজন ডাক্তার, একজন কি বলে এই সেক্রেটারি হয়েছে কি কেজি স্কুলের নাকি প্রফেসর। সবকিছু মিলিয়ে জামাত ইসলাম কি সেই জামাত ইসলামের কাছে আছে? তারা এখন বিভিন্ন ভাবে দালালি করে তারা তাদের অবস্থান টিকিয়ে রাখতে চায়। আমরা স্বাধীনতার পর দেখেছি একটি সিরাজ শিকদার সহ জাসদের যে আসম আব্দুর রব, এদের নেতৃত্বে সিরাজুল আলম খান সহ এদের নেতৃত্বে জাসদ সৃষ্টি হয়েছিল। সেই জাসদ কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের শক্তিশালী অবস্থানকে অনেকটা ধরাশায়ী করে দিয়েছিল। তখন জাসদের লোকজনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু জমা দেওয়ার আসার পথে তাদেরকে গুম করে নেওয়া হয়েছে, যেটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের মাননীয় স্পিকার
মেজর হাফিজ সাহেবের বাবা জনাব আজহার আলী সাহেব, তাকে কিন্তু গুম করে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো আমরা যেটা মনে করি যে বিএনপি এই সকল কর্মকাণ্ডে পা দিবে না, এবং আপনাদের যত উস্কানি থাকুক, বিএনপি তারা সার্বিকভাবে দেশের কল্যাণে, দেশের জন্য যেটা জিয়াউর রহমান সাহেব করেছেন, যেটা বেগম খালেদা জিয়া করেছেন। আপনি যে কথাটা বলেছেন যে নতজানু রাষ্ট্রের কথা, আমি কিন্তু বলেছি নতজানু রাষ্ট্র, কিন্তু বিএনপি কখনো নতজানু অবস্থায় রাষ্ট্র পরিচালনা করে নাই এবং ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন, মাত্র 100 দিনের একটা টার্ম ওভার হয়েছে, একটু অপেক্ষা করেন। এই বাজেট আজকে আমাদেরকে কি শিক্ষা দেয়? এই বাজেট থেকে দেখেন, এই বাজেট সম্পর্কে তাদের কোনো বক্তব্যই তারা দিতে পারে না, খালি একটা কমন কথা যে বাজেট এটা গরিব মাজার বাজেট। এই বাজেট থেকে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। এই জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের সরকার কি চায়, তারা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আর আপনি আদিনের যে প্রশ্নটা করেছেন, এ ব্যাপারে আমার মানে আলোচনাটা হচ্ছে এরকম যে সেখানে 6 জন শিশু মারা গেলে 8 দিন, দিন মানে মানুষ যখন মারা যাবে, আমরা যতটুকু মৌলানা সাহেবদের কাছে শুনেছি, এই কবরে তাকে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। 8 দিন, এই দিনটা কি? তারা সব সময় ইসলামকে ব্যবহার করে, জামাত ইসলাম একটা দলের সাথে ইসলাম, এই ইসলাম তো কারোর বাপদাদার বা কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়, এটা হলো মুসলমানের। প্রত্যেকটা মুসলমান ইসলামী আদর্শ অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তারা এটাকে তাদের গায়ে ট্যাগ লাগিয়েছে ইসলাম, যেমন তারাই ইসলাম। আজকে দেখেন এই 5 তারিখের পরে মাত্র 2 বছরে যতগুলো দর্শন এবং প্রক্রিয়া হয়েছে, এখানে দেখা গেছে বিভিন্ন জেলার আমির, বিভিন্ন উপজেলার আমির এবং জামাত ইসলামের লোকজনই বেশি। একটি প্রশ্নের জবাবে গোলাম পারওয়ার সাহেব, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছিলেন যে দর্শনের চেয়ে পরকীয়া ভালো। এই যে বক্তব্যগুলা ইসলামিক দল থেকে যেগুলো আসে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি এই জামাত ইসলামকে এই দেশের রাজনীতিতে আরো মানে জনগণের উপযোগী রাজনীতি তাদের করা উচিত। তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন জামাতের লোক, ছাত্র শিবিরের লোক, বা ওই যে যুব শিবির না কি বলে, তাদের লোক ছাড়া কোনো চাকরি হয় না। জামাত ইসলাম শুধু তাদের জন্যই, তাদের প্রতিষ্ঠানগুলো দেশের জন্য নয়। জামাত কোন একটা দলের দেখেন আপনি, দলের নামে ব্যাংক আছে, কোন একটা দলের নামে হসপিটাল আছে, কোন নেতাদের থাকতে পারে, কিন্তু দলের নামে কোথায় আছে? তাদের সম্পদ সব দলীয় সম্পদ, তাদের সম্পদ তাদের নেতা কর্মীদের সম্পদ, তাদের সম্পদ এই দেশের কোনো কাজে আসবে না। তারা এই দেশের জামাত ইসলামের বাইরে কোনো মানুষকে ভিক্ষা পর্যন্ত দেয় না। আজকে তাদের কথা শুনে তারা আমাদেরকে সবক দিতে চায়, এটা অত্যন্ত দুঃখজনক। 71 সালের পরে, স্বাধীনতার পরে জাসদ যেইভাবে তৈরি হয়েছিল এবং যেইভাবে তারা নিঃশেষ হয়েছে, এই এনসিপি দেখবেন এক সময় আস্তে আস্তে তারাও নিঃশেষ হয়ে যাবে। এনসিপি নামে কোন রাজনৈতিক সংগঠন এই দেশে থাকবে না ইনশাল্লাহ। তাই আমরা মনে করি যে আমাদের দূরত্ব কমিয়ে নিয়ে, পারস্পরিক সম্প্রীতি বাড়িয়ে, সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিয়ে তারপরে আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, যেটা গঠনমূলক বিরোধিতা, সেটাই করা উচিত। আমি প্রত্যাশা করি যে এরকমটি হওয়া উচিত, তা না হলে কারুর ভাগ্যেই ভালো কিছু থাকবে না। আপনারা যে ধমক দেখান, কোথায় আমাদের জায়গা হবে? একবার চিন্তা করে দেখেন আপনাদের জায়গা কোথায় হবে। আপনারা বলেছেন যে আমরা বালির ট্রাক সরাইতে পারি নাই, একটা ট্রাকের ওজন 5 টন, বালি দিয়ে বললে হয় 20 টন। আপনারা কিন্তু 100 গ্রামের একটা তালা এই 17 বছরে খুলতে পারেন নাই। আর আমাদের বিএনপি অফিসে অনেকবার তালা দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটা ভেঙে অফিসে প্রবেশ করেছি। বিএনপি অফিসে অনেকবার আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে যে বোম পাওয়া গেছে, এই সেই রিজভিকে কয়েকবার সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা অফিস ছাড়ি নাই, আমরা আমাদের মাঠ ছাড়ি নাই। আপনাদেরকে কিন্তু অনেক সময় পাওয়া যায় নাই। ধন্যবাদ।